বন্ধুরা, খুলনা এবং রাজশাহীর পর এবার চট্টগ্রামের ভিসা অফিসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল ভারত। এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয়। প্রসঙ্গত, কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন। তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং এর প্রোটেকশনের দায়িত্ব বাংলাদেশের সেনাপ্রধান নিজে নিয়েছেন। কিন্তু তারপরেও ভারতের এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর ভারত আর ভরসা করতে পারছে না। বন্ধুরা, এটা কিছুটা নজিরবিহীন বিষয় যে একটা রাষ্ট্রের সেনাপ্রধান ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করার পরেও ভারত সেই সেনাপ্রধানের উপর ভরসা রাখতে পারল না। দেখুন, যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর ভারত ভরসা করল না। কালকের একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, তাহলেই আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে। যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন, আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের সংসদ ভবন মানে পার্লামেন্ট, সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং ঘটনাটি তখন ঘটানো হয় যখন ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠানের পর। মানে ভাবুন একবার, একজন বিদ্রোহী নেতা মানে সোকল বিদ্রোহী নেতা মারা গেছেন, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, আপনাদের দুঃখ পাওয়ার কথা। কিন্তু সেই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু ইসলামিস্ট জিহাদি এক্সট্রিমিস্ট তারা সংসদ ভবনের পাঁচিল টপকে তাদের দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি। ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জিহাদিদের থেকে দেশকে বাঁচাতে পারছেন না। অথচ ভারতকে ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করবেন। এর থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে এই সেনাপ্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। গত বছর 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, শেখ হাসিনাকে যখন সেনার তরফ থেকে ভারতে রেখে যাওয়া হয়, তখন সেনাপ্রধান সেখানে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে সম্পূর্ণ ব্যর্থ। চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের দোকানঘর ভাঙচুর করাতে এই সেনাবাহিনী প্রধান অভিযুক্ত। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে অত্যাচার, এর জন্য কিন্তু এই সেনাবাহিনী অভিযুক্ত। আমরা দেখলাম সম্প্রতি বাংলাদেশের এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাস, তাকে কিভাবে মেরে গাছে ঝুলিয়ে দেয়া হলো। এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা অভিযোগ করা হয়, তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন, কিন্তু পরবর্তীকালে জানা যায় তার মৃত্যুতে একটি ষড়যন্ত্র ছিল। তিনি কারখানা শ্রমিকদের হয়ে কথা বলতেন, তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন, তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। আপনি এই ছবিটা একবার ভালো করে দেখুন। সো কল্ড বিদ্রোহী নেতা হাদির জানাজাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের পতাকা, তাও বাংলাদেশের পতাকার সাথে। এবার আপনি কি বলবেন? অথচ বাংলাদেশের পতাকার সাথে গেরুয়া পতাকা, যেটা শান্তির প্রতীক মানা হয়, সেটা লাগানোর অপরাধে চিন্ময় প্রভুকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়েছে। এটাকে আপনি কি বলবেন? পাশাপাশি দিনের পর দিন এই সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশে তুরস্ক, পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুল্লা এসে মিটিং করে চলে গেছেন। সেই সেনাপ্রধান কার্যত আন্তর্জাতিক চাপের ফলে কালকে ভারতের সেনাপ্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন, কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতেই বিশ্বাস করল না। তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর রিওয়াইন্ড করা যায় না। পাশাপাশি এই সেনাপ্রধান প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি বিভিন্ন বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসেছে, যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে না, অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এটা দেখে সত্যি অবাক লাগে যে বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো নিয়ে কোনো আলোচনা করে না।
কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে বাংলাদেশের 3টে বড় টেক্সটাইল হাব বন্ধ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, এই যে 3টি জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবং এই 3টি জায়গায় কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা, ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। কারণ হিসেবে বলা হয়েছে ওয়ার্কার সেফটি কনসাস। পাশাপাশি এই কারখানার মালিকরা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ট্রান্সপোর্ট, অর্থাৎ নাইট শিফট যারা করেন তাদের যানবাহন পাওয়া যায় না। রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামান না, কারণ ভাঙচুর হওয়া, ডাকাতি, খুন এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ, তারাও তাদের প্রোডাকশন কিন্তু হঠাৎ হোল্ড করে দিয়েছে। পাশাপাশি এই প্রোডাকশন হোল্ড করার পিছনে তারা বলছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে। প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙ্গুল তুলুক না কেন, পরবর্তীকালে জানা যায় ওসমান হাদির অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে, যদিও বাংলাদেশ সরকার, পুলিশ, গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি। কালকের ঘটনার পর সেখানে বলা হচ্ছে যে একাধিক ট্রান্সপোর্ট কোম্পানি তাদের কাজ বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র সিকিউরিটির জন্য। মানে বাংলাদেশের যে ব্যবসায়ী সংগঠন বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত ব্যবসায়ী, তারা বলছেন যে এই ঘটনার পর শেষ 1 সপ্তাহে প্রায় 58টি টেক্সটাইল মিলস বন্ধ হয়ে গেছে। ফলে এখানে প্রায় 1 লক্ষের বেশি শ্রমিক কাজ হারিয়েছে। অথচ দেখুন, মোহাম্মদ ইউনূস এই সকল বিষয় নিয়ে চর্চা করেন না। মোহাম্মদ ইউনূসের দেশের মিডিয়া এগুলো নিয়ে কথা বলতে ভয় পান। আমরা যখন কথা বলি তখন বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে কমেন্টে ভুয়া ভুয়া বলে চলে যান, তারা বাস্তবটাকে মানতেই চান না। আজকের দিনে দাঁড়িয়ে এটাই হলো বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। ভারতকে সমস্ত বিষয়ে দোষারোপ করতে করতে আজকে একটা রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে ক্রমশ পিছনের দিকে হাঁটছে। একটা তথ্য আপনাদের দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন 1 জানুয়ারি এবং ক্রিসমাস ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অত্যন্ত বড় 2টি উৎসব। এই সময় বস্ত্র শিল্পের অর্ডার সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে বলা হচ্ছে যে নভেম্বর 2025-এ ভারতবর্ষ এক্সপোর্ট করেছে প্রায় $2855.8 মিলিয়ন সামগ্রী, যা 2024-এর থেকে প্রায় 10 গুণ বেড়েছে। অর্থাৎ বাংলাদেশের সর্বনাশ ভারতের কিন্তু পৌষ মাস। এখানে ভারতের ব্যবসা বাণিজ্য বেড়েছে প্রায় $255 মিলিয়ন। বাংলাদেশ কিন্তু বস্ত্র শিল্পে পৃথিবীর 1 নম্বর জায়গায় ছিল, কিন্তু গত 1 বছরের মধ্যে নিচে নামতে নামতে এখন 3-4-এ নেমে এসেছে। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এই সংখ্যাটা, এই নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু চিন্তার বিষয়। 2024-25-এ ভারত প্রায় $179 বিলিয়ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করতে পেরেছে। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ 1 বছরে রেডিমেড গার্মেন্টসের ভারতের চাহিদা 11.3% বেড়েছে, ফেব্রিকের চাহিদা 15.7% বেড়েছে এবং হ্যান্ডলুম টেক্সটাইল গার্মেন্টস চাহিদা গোটা বিশ্বে 4.1% বেড়েছে এবং হ্যান্ডিক্রাফট এই ওরিয়েন্টেড গার্মেন্টসের চাহিদা 29.7% বেড়েছে, যে মার্কেটটি পুরোটাই ছিল বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে এবং ভারত কিন্তু এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। সব মিলিয়ে যে প্রশ্নটি উঠছে তা হলো সেনাপ্রধানের এই ব্যর্থতা ভারত বুঝে গেছে এবং ভারতের এই পদক্ষেপ এটা প্রমাণ করছে যে বাংলাদেশ সেনাপ্রধানের ফোন কলের পরেও ভারত কিন্তু চট্টগ্রামের মতো জায়গায় কোনো রকম আর বাড়তি সুবিধা বাংলাদেশকে দিতে রাজি নয়। বন্ধুরা, ভারতের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।